আচ্ছা, আমরা 25 ধারা দেখতেছি কি, শিশু ব্যতীত সকল ব্যক্তি শিশু আদালত থেকে প্রত্যাহার। এই নাজমুল, নাজমুল তুমি কি করো তো, তোমার এখান থেকে অনেক সাউন্ড আসে, তুমি সব মিউট করে দিও। হ্যাঁ, তোমার এখান থেকে ওই যে বাসা বাড়ি কেমন সাউন্ড আসে। তাহলে শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তি শিশু আদালত থেকে প্রত্যাহার করবে। প্রত্যাহার মানে হচ্ছে আদালত পরিত্যাগ করতে বাধ্য থাকবেন। আদালত যদি তাদের অনুমতি না দেয়, আদালত যে নির্দেশনা রয়েছে, যে আদালতের যে 23-এর যে বিধান জি রয়েছে, স্যার। এক কথায় 23-এর বিধান, এখানে 25 হচ্ছে 23-এর পরিপূরক, মানে 23-এর একটা অনুসরণ বলছে, যে 23 অনুসরণ করতে হবে। আপনাকে আদালত থাকতে হলে আপনাকে এই শিশু আইনে বলা রয়েছে 23-এ আপনি কোন উপস্থিত থাকতে পারবেন কি পারবেন না। আপনি যদি 23 পড়ে থাকেন, এটা একটা তাদের অনেক সময় দেখা গেছে কিছু কিছু লোক চলে আসে যে আপনি কি আইন জানেন, আইনে এই বলা রয়েছে, তাহলে আপনি 23 উল্লিখিত যে কোনো ব্যক্তি আদালত বহিরাগমনের জন্য নির্দেশ দিতে পারে যে আপনি আসতে পারেন, 23 অনুযায়ী আসতে পারেন। কিন্তু 23-এর বিধান যদি না পারে, তখন 25-এ বলা রয়েছে যে আপনি এটা পারবেন না, এখানে যে এর বাইরে সুযোগ নাই। আচ্ছা, এটাই বলছে যে শিশু আদালতে যখন মামলা শুনানি হবে, যখন মামলার শুনানিকালে শিশুর সর্বোত্তম স্বার্থে, শিশুর ক্ষেত্রে শিশুর সর্বোত্তম স্বার্থ ব্যতীত ধারা 23-এ উল্লেখিত যে কোনো ব্যক্তিকে আদালত হতে বহিরাগমন নির্দেশ দিতে পারবে, এবং উক্ত নির্দেশনা আলোকে সংশ্লিষ্ট ব্যক্তি আদালত থেকে পরিত্যাগ বাধ্য করবেন, এবং এটা বাধ্য সে, যে আদালত বলা আছে আপনি আপনি চলে যেতে পারেন। এটা এমন এক তার গায়ে হাত দেওয়া না, এটা হলো পরিত্যাগ করতে বাধ্য থাকে, এটা আদালতের একটা আইন দেওয়া হয়েছে। পরে দেখেন শিশু আদালত, আদালতে কি হবে, শালীনতা বা নৈতিকতা, মনোযোগ দিন, এটা খুব ইম্পর্টেন্ট এই যে এই বিষয়টা, যে শিশু আদালতে এই শিশুর শালীনতা, নৈতিকতা বিরোধী কোনো অপরাধ সংক্রান্ত মামলা শুনানিকালে কোনো শিশুকে সাক্ষী হিসেবে তলব করা হলে, দেখেন, কোন শিশু আদালতে শালীনতা বা নৈতিক বিরোধী, নৈতিকতা বিরোধী কোনো অপরাধ সংক্রান্ত যদি মামলা শুনানিকালে কোনো শিশুকে সাক্ষী হিসেবে তলব করে, যদি যে সকল সাক্ষী, ওই যে আইনের সংস্পর্শ আসে শিশু, সাক্ষী হিসেবে তলব করা হলে সংশ্লিষ্ট মামলা বা কার্য দ্বারা সংশ্লিষ্ট আইনজীবী, তার সাথে যে আইনজীবী রয়েছেন, শিশু আদালতের কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, প্রবেশন কর্মকর্তা রয়েছেন, এরা ব্যতীত, এই যে এই এরা ব্যতীত শিশুর সর্বোত্তম স্বার্থে যাদেরকে প্রত্যাহার করা যুক্তিযুক্ত, মানে কাদেরকে করতে পারবে না প্রত্যাহার, দেখেন এরা কিন্তু প্রত্যাহার হতে পারবে না, এরা কিন্তু প্রত্যাহার হবে না। কারা কারা প্রত্যাহার হবে না, এখানে কালিতে দিয়ে দিচ্ছি, যে এরা ব্যতীত শিশুর সর্বোত্তম স্বার্থে যাদেরকে প্রত্যাহার করা যুক্তিযুক্ত, আদালত যদি মনে করে এরা ছাড়া আর কেউ থাকা দরকার নাই, যুক্তিযুক্ত সমীচীন হবে, শিশু আদালত তাদেরকে প্রত্যাহার নির্দেশ দিতে পারবে, এবং উক্তরূপ নির্দেশনালকে সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত আদালত করতে বাধ্য হবেন। এক কথা দেখছেন, এখন যখন শিশু আদালত মামলা শুনানি হবে, কারাগারে থাকবে এই যে আইনজীবী, শিশু আদালত কর্মকর্তা, কর্মচারী, প্রবেশন কর্মকর্তা ব্যতীত মাত্র অল্প কিছু লোক নিয়ে কার্যক্রম শুরু করতে পারে, কারণ হচ্ছে অনেক সময় গ্যাদারিং হবে। স্যার, হ্যাঁ, স্যার এখানে কি এক্সাম্পল হিসেবে আমরা কি উদাহরণ দিতে পারবো, এই যে 22 ধারায় যে জবানবন্দিটা, এটা কি এক্সাম্পল হিসেবে আছে নাকি স্যার? কি 22 ধারার কি এক্সাম্পল? 22 ধারার শিশুর যে জবানবন্দি, হ্যাঁ, 22 ধারায় জবানবন্দি নেওয়া হয় না আদালত, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, জবানবন্দি নিতে। দরকার নাই 22 ধারার কথা, দরকার নাই। মানে এরকম সেন্সিটিভ বিষয়গুলা, যেহেতু শিশুর হ্যাঁ, স্বার্থ, সর্বোচ্চ স্বার্থকে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ, এখানে। এখানে সাক্ষী হিসেবে এটা, এবং আমরা তো নারী শিশুর ক্ষেত্রে আমরা 22 ধারায় নেই, এটা তো অন্য কিছু না, এটা আমরা কানেক্টেড হিসেবে, ও কানেক্টেড সেকশন হিসেবে না, কানেক্টেড আনতে চাচ্ছেন সাক্ষীর ক্ষেত্রে শালীনতা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, আমি এইখানে অন্য রায় গেছিলাম। হ্যাঁ, সাক্ষীর ক্ষেত্রে আপনি আসতে পারেন, স্যার, দিতে পারেন, কানেক্টিং দিতে পারেন, কিন্তু এখন দরকার নাই আপাতত, পরে বলবো। এগুলা ধারা সাজানো আছে আমার না বইয়ে, না, সাজানো আছে, এখন দরকার নাই, এখন টাইলেন না। এগুলা আমার সাজানো আছে সুন্দর করে, যেহেতু এগুলা আগে স্যার, করেন, অটোমেটিক হবে। হ্যাঁ, যে যেহেতু স্যার এখানে শালীনতা, নৈতিকতা বিরোধীর কথা আছে, এইটা তো স্যার এই যে মানে সাক্ষী হিসেবে না হয়, এটা কি যে হেফাজত কিংবা নিরাপত্তার বিষয়টা অ্যাড করা, মানে বলা যায় কিনা? এখানে এক কথা, মূল কথা হচ্ছে, যা- এখানে কি বলছে যে মামলাটা নৈতিকতা বিরোধী অপরাধ সংক্রান্ত বলছে, এবং শালীনতা বা নৈতিকতা, তো এরকম যদি মামলা শুনানি হয়, শিশুকে একমাত্র সাক্ষী হিসেবে ডাকছে, এই ক্ষেত্রে কারা উপস্থিত থাকতে পারবে, আর কারা পারবে না। এক কথাই, অর্থাৎ এই পুরো হেডিংটার মূল হচ্ছে যে শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তি শিশু আদালতের প্রত্যাহার, অর্থাৎ সকলেই প্রত্যাহার হবে আদালত এটা যুক্তি মনে করলে, তবে তবে আইনজীবী, শিশু আদালত কর্মকর্তা, কর্মচারী, প্রবেশন কর্মকর্তা ব্যতীত এরা এরা অবশ্য উপস্থিত থাকবে। আদালতের মানে এই ধারাগুলো পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে আদালত মানে উনি পারেন, উনি পারেন না, সবই পারেন, দেখেন সেকশন করে দিছে, যাতে ঝামেলা না হয়, শিশুর সর্বোত্তম স্বার্থে এটা আইনটাকে করা হয়েছে, কোনো অন্য কোনো ঝুঁকিতে যাবে না শিশুর ক্ষেত্রে অন্তত। এখন শিশু আদালত কবে কোন ব্যক্তিকে আদালতে বহিরাগমনে নিয়ে যেতে পারে, কবে, যখন শিশুর সর্বোত্তম শুনানি কালে, হিয়ারিং, এটা হলো হিয়ারিং, হিয়ারিং বলে আর কি। শালীনতা বা নৈতিকতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলা শুনানিতে কোন ব্যক্তিদের প্রত্যাহার করা হবে না, কাদের, এই যে প্রত্যাহার করবে না কাদেরকে, সংশ্লিষ্ট আইনজীবী, শিশু আদালত কর্মকর্তা, কর্মচারী, প্রবেশন, মাত্র সংশ্লিষ্ট কয়েকজন, আইনজীবী, শিশু আদালত কয়জন, কর্মকর্তা আইনজীবী এবং 1, শিশু প্রবেশন আদালত কর্মকর্তা। কর্মকর্তা 2, কর্মচারী 3, প্রবেশন করা 4 জনের কথা বলছে এখানে, মনে রাখেন। ও এমসিকিউ আসবে, পরীক্ষা যদি আসে এমসিকিউ আসবে।
শিশু আদালতের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট ব্যক্তির করণীয় কি? যদি আদালত থেকে কোনো নির্দেশনা দেয় যে, তাহলে কি করবে আদালত? কি করবে? আদালত পরিত্যাগ করবে। আদালত পরিত্যাগ করবে। গুড। এখন আসে আমরা শিশুকে নিরাপদে হেফাজতে রাখা। এখন আসেন, ইয়ে বলেন, নাজমুল বলেন যে 23, 24, 25 তিনটা বলেন দ্রুত, শুধু সূচিটা। 23, 24, 25 বলেন। কি হলো? এই রাজু বলেন, রাজু বলেন, রাজু। 23, 24, 25 তিনটা বলেন, শুধু হেডলাইন। সবাই শুনুক, আমি ধরতেছি একটু বড় সবাই। রাজু আর কারা কারা আছে তো? ছাত্র কেউ বাইকে গেল নাকি? সব 11 জন, এর মধ্যে বাগছে। পারবিন আছে না? এই পারবিন, এরা তো মোবাইলের সমস্যা। এই জুবার বলেন তো, 23, 24, 25 তিনটা কি বুঝলেন শর্টে? 23 কি, 24 কি, 25 কি? সিম্পল সিম্পল পার্থক্য। 23, 24-এ, হ্যাঁ বলেন, বলেন। আচ্ছা, নাজমুল মিউট হও, নাজমুল মিউট হয়ে থাকো, নাজমুল মিউট হও। আর কেউ নাই? সোয়াব কই? সোয়াব, সোয়াব কোথায়? সোয়াব। আমার একটা নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, তুমি আনমিউট হও। সোয়াব কোথায়? সোয়াব। সোয়াবের এখন সমস্যা। রফিক ভাই বলেন, শুনক সবাই। হ্যাঁ, এই সোয়াব কে বলতেছে? হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, বলেন। 23, 24, 25। হ্যাঁ, জিল্লুর আসছে না? জিল্লু কই? জিল্লুর তো আমি দেখতে আসছি না, আজকে কি রুমে নাকি জিল্লু? স্যার রুম কলে ছিলাম, স্যার রুম কল ছিল, ও স্যার রুম আচ্ছা কলে আচ্ছা আচ্ছা। ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ইয়া বলেন, ওই যে আমাদের এই রফিক বলেন, 23, 24, 25 তিনটা বলেন তো, হেডলাইনটা কি হবে? এই সে বলছে স্যার, শিশু আদালতে অধিবেশনে উপস্থিতি অনুমতিপ্রাপ্ত ব্যক্তিগণ কারা কারা উপস্থিত থাকতে পারবে? আচ্ছা মামলা সংক্রান্ত কাজের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তি উপস্থিত থাকতে পারবে। আচ্ছা। এটা হলো 23-এ বলছে। আর 24-এ বলছে শুধুমাত্র অভিযুক্ত শিশুর পিতা মাতা বা অভিভাবক। 23-এ বলছে, 24-এ বলছে। আর 25-এ বলছে শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তিকে আদালত হচ্ছে পরিত্যাগের আদেশ দিতে পারে আদালত। মাত্র 4 জন ব্যক্তি আদালতে উপস্থিত থাকতে পারবে। একটা হলো আইনজীবী, শিশু আদালত কর্মকর্তা 2, কর্মচারী 3, প্রবেশন কর্মকর্তা। এই 4 জনই আদালতে, আদালত এখন যখন স্যার, হ্যাঁ, এখানে মামলা শুধু সংক্রান্ত বাকিদের প্রত্যাহার কাজের করতে সাথে পারবে। জড়িত যারা, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ মামলা সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত শুধুমাত্র তারা। হ্যাঁ, গুড। মামলার সাথে জড়িত তারপরে। এখন আসে শিশুকে নিরাপদ হেফাজত। মনোযোগ দেন, এখানে এক এক লাইনে পড়বে, এটা বেশি কিছু নাই। আমরা অলরেডি হেডলাইন থেকে বুঝতেছি। যদি প্রশ্ন করি 26 দ্বারাই, 26 যদি প্রশ্ন করি এই হেডলাইন থেকে, শিশুকে নিরাপদে হেফাজত রাখবে কোথায়? প্রথম প্রশ্ন, কোথায় রাখবে? শিশুকে নিরাপদে হেফাজতে কোথায় রাখবে? সেম হোমে স্যার। শিশু আদালত, প্রত্যয়িত প্রতিষ্ঠান কি ভুলে গেছে নাকি? সেবং পড়ার নেই থেকে বললাম স্যার সেফ প্রত্যায়িত হোমে। প্রতিষ্ঠান, হ্যাঁ, সরকার কর্তৃক অনুমোদিত তাহলে যে কোনো প্রতিষ্ঠানে রাখতে এই পারে। 26 ধারা মনে রাখবেন, শিশুকে নিরাপদে হেফাজতে রাখবেন এই ধারায়। শিশুকে নিরাপদে হেফাজতে রাখবেন অবশ্যই প্রত্যয়িত প্রতিষ্ঠানে। এবং আদেশ কে দিবে? ওটাই দিবে আদালত স্যার। নিরাপদে হেফাজতে রাখা দিবে, আদেশ দিবে কে? আদালত। আচ্ছা, এদের কি, আদালত। এদেরকে যদি শিশু এবং যে যেখানে প্রত্যয়িত রাখবে, এদেরকে প্রাপ্ত বয়স্কের সাথে একসাথে রাখা যাবে? না যাবে না স্যার, স্যার। রাখা যাবে না। তাহলে আমি তিনটা বিষয় বললাম। শিশু প্রথম দেখেন, আমরা কিন্তু 26-এ শেষ। প্রথম হচ্ছে শিশুকে নিরাপদে রাখবেন, এবং শিশুকে যখন আপনার হেফাজতের বিষয়টা থাকবে, তখন কিন্তু এটা একটা, এই যে আমরা বিকল্প পন্থার যে বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা সামনে পাবো। তো যাই হোক, দ্রুততম সময়ের জন্য, যে শিশুকে যখন জামিন দিবে না, ওই যে আমরা যে যে দায়িত্ব কর্তব্য যেখানে পড়েছি, ওখানের ক্ষেত্রে যে হাজির করা সম্ভব নয়, যে আদালতে হাজির করার সময়, তখন তাদেরকে নিরাপদ স্থানে রাখবেন। এখন শিশুকে নিরাপদে হেফাজতে রাখবেন কোথায়? প্রত্যয়িত প্রতিষ্ঠানে। কে আদেশ দেবে? আদালত। কোথায় রাখবেন? প্রত্যয়িত প্রতিষ্ঠানে। এখন তাদের কি প্রাপ্ত বয়স্কের সাথে একসাথে রাখা যাবে কিনা? তাদের সাথে প্রাপ্ত বয়স্কের সাথে অবশ্যই আলাদা করে রাখতে হবে। এইটাই হলো মূল আলোচনা, আর এখানে আর কিছু নাই। 26টা খালি রাখবেন। 26 হচ্ছে ওই যে প্রত্যয়িত কথা মনে রাখবেন, সেটি শিশুকে নিরাপদে হেফাজতে রাখা 26 দ্বারা মনে থাকবে। শিশুকে নিরাপদে হেফাজতে রাখা হচ্ছে 26 দ্বারা। আই রিপিট, শিশুকে নিরাপদে হেফাজতে রাখা 26 দ্বারা। জিল্লু ভাই বলেন, এটা কি বুঝলেন এই ধারাটা? স্যার 26 ধারায় বলতে স্যার শিশুকে নিরাপদ হেফাজতে রাখতে হবে। এই নিরাপদ হেফাজতটা কোন জায়গায়? এটা হচ্ছে স্যার প্রত্যায়িত প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান। হ্যাঁ, একটু কথা আর আছে হলো আবার, একটু কথা আর আছে। এটা স্যার এখন এটা এখন আপনি যাবেন হচ্ছে ঢাকা। এখন ঢাকা, এই যে ঢাকা হচ্ছে কি বলে, আমাদের সদর কোর্টে হাজির করবেন, এই যে
কি বলে এটাকে, গলি, সদর কোর্ট না কি বলে এটাকে, আমি ভুলে গেলাম। আরে সিএম হাজির, চিফ জুডিশিয়াল ইয়ে হাজির করবে এটা কি বলে, হাইকোর্ট স্যার, হাইকোর্ট স্যার। হাইকোর্ট না, নাম এলাকার নাম ভুলে গেলাম। আরে সদরঘাট, সদরঘাট। এখন এরা কি ভিকটিম সাপোর্টে রাখবেন নাকি যা গাজীপুর রাখবেন? আমার ভিকটিম সাপোর্ট সেন্টার রাখবে স্যার। হ্যাঁ, যেখানে সরকার ঘোষণা আছে নিরাপদ স্থান, মানে যেখানে হচ্ছে দূরত্ব, সময় দূরত্ব অনুযায়ী যেখানে রাখা প্রয়োজন, এই কথাটা মনে রাখবেন। তাহলে এখানে আমরা বুঝলাম যে শিশুকে অবশ্যই স্বল্প সময়ের জন্য বিকল্প চিন্তা ভাবনা করতে হবে, স্বল্প সময়ের জন্য, এবং দ্রুততম সময়ের জন্য কি করতে হবে, এই সময়টা বিবেচনা রাখতে হয়। এই দ্বারা নিরাপদ শিশু কোথায় রাখবেন, আদালতে নিয়ে যেতে হবে, এখানে এখানে রাখো। অবশ্যই যে রাখবেন, প্রত্যাশিত প্রতিষ্ঠান যখন প্রেরণ করবেন, অবশ্যই অবস্থানকারী সেখানে যে অবস্থান করবে অধিক অধিক বয়স্ক, প্রাপ্তবয়স্ক থাকবে, এদের সাথে অবশ্যই আলাদা করে রাখার, পৃথক রাখতে হবে, এইটুকু। রাজু বলেন এটা কি বুঝলেন এই দ্বারা, ছাব্বিশ দ্বারা? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার শিশুকে নিরাপদ হেফাজত স্থানে রাখতে হবে। এই হেফাজত নিরাপদ স্থান বলতে বলছে শিশু যে সরকার ঘোষিত যে কোনো জায়গা যেখানে শিশু নিরাপদ থাকবে সেই জায়গাতে রাখা যাবে। কিন্তু শিশুকে হেফাজতে রাখার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে যে শিশুকে হেফাজতে রাখা হচ্ছে সেই শিশুর সাথে যেন কোনো প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি না থাকে স্যার। আচ্ছা, আলাদা, প্রাপ্তবয়স্ক ব্যক্তির থেকে আলাদা রাখতে হবে স্যার। আরেকটা বলছিলাম সময়ের কথা, যুক্তিসঙ্গত দূরত্বের মধ্যে যেটা অবস্থিত, যুক্তিসঙ্গত দূরত্ব, এটা একটু মনে রাখেন এই ছাব্বিশ দ্বারা, যে নিরাপত্তা যে হেফাজত রাখবেন। আপনি ওই যে অনেক সময় যখন আসামি স্কুট করেন, আসামে যখন স্কুট দূরত্ব এক এক জেলা থেকে আরেক জেলা থেকে নিয়ে আসেন, তখন কিন্তু কোথায় অবস্থান করবেন, কোথায় বিরতি নিবেন, হ্যাঁ, এগুলো একটু যেখানে মনে হয়, যেখানে আপনার সিকিউর মনে হয়, কন্ট্রোলকে জানিয়ে, অবশ্যই কন্ট্রোলকে জানিয়ে জানিয়ে তো আপনি যাচ্ছেন, বাট আপনি এই যে দূরত্বটা খেয়াল রাখবেন, যে দূরত্ব অনুযায়ী দূরত্ব অবস্থিত যেটা যে প্রত্যাহিত প্রতিষ্ঠান থাকে, অর্থাৎ আসামি নিয়ে যাওয়ার সময় যেখানে আপনি মনে হয় যে এখানে আমার নিরাপদ, ওখানে রাখবেন। এই কথা কিছু কিছু কমন সেন্স খেয়াল রাখবেন, যেটা আমাদের বাস্তবে আমরা কাজ করি। আচ্ছা, শিশুকে নিরাপদ হেফাজত রাখা কবে বিবেচনা করা হবে? শিশুকে নিরাপদ হেফাজত রাখা কবে বেড়ে কি হিসেবে, সর্বশেষ পন্থা হিসেবে, সর্বশেষ পন্থা হিসেবে এটা। সর্বশেষ। নিরাপদ হেফাজত রাখা শিশুর মেয়াদ কত হবে? এই যে শিশু রাখবেন যে, রাস্তায় রাখেন যথাসম্ভব স্বল্প অল্পতম সময় মতো, মেয়াদের জন্য। এই টাইমটা মনে রাখবেন, অল্প সময়, যত স্বল্প সময় মতো। নিরাপদ হেফাজত রাখা শিশুকে পরবর্তী কি জন্য প্রেরণ করা হবে? বিকল্প পন্থা পরিচালনার জন্য, যে পন্থায় বিকল্প। পরিচালনা স্থান। সর্বশেষ, শিশুকে কোন অবস্থায় প্রত্যাহিত প্রতিষ্ঠান প্রেরণ করা হবে, কোন অবস্থায়? যদি একান্ত প্রয়োজন হয়। একান্ত একান্ত প্রয়োজন প্রয়োজন। হবে। তারপর প্রত্যাহিত প্রতিষ্ঠানে শিশুর অবস্থান কেমন হবে? অন্য শিশুর সঙ্গে আলাদা, অবশ্যই প্রাপ্তবয়স্কদের রাখা রাখা যাবে না। তাহলে এখন বলেন, 23, 24, 25, 26, 23, 24, 25, 26, এখন কে বলবেন? জিল্লু, জিল্লু শুনছেন? আচ্ছা, স্যার এখানে আমি কি বলবো স্যার। নাজমুল তো ওয়ান প্লাস ওয়ান প্লাস কে, শাহরুল আলম বলো, শাহরুল আসে তো, শাহরুল, শাহরুল আসবে। 23, 24, 25, 26, শাহরুল আসেন, শুধু শাহরুল বলেন। স্যার 23, 23 আছে বিচার চলাকালে উপস্থিত ব্যক্তিগণ, অর্থাৎ স্যার বিচার চলাকালে কোন আদালতে শিশুর বিচার চলাকালে মানে কে কি উপস্থিত থাকতে পারবে উক্ত আদালতে, এটাই বলা হয়েছে 23-এ স্যার। আচ্ছা, আর 24-এ বলা হয়েছে স্যার অভিযুক্ত শিশুর পিতামাতা, অভিভাবক আদালতে উপস্থিত হতে পারবে। আচ্ছা, আর আর 25-এ বলা হয়েছে স্যার শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তিকে শিশু আদালতে হতে পড়তে হয়। অর্থাৎ স্যার আদালত যদি মনে করে যে উক্ত আদালতে অন্য কোনো ব্যক্তিকে স্যার এলাও আহ, করবে না। শুনানিকালে, এক কথা জি মনে স্যার, রাখবে, মামলা সেক্ষেত্রে সংশ্লিষ্ট, মামলার সাথে চার সংশ্লিষ্ট যারা ধরনের ব্যক্তি, কানেক্টেড, এরা এটাই মনে রাখতেছেন। জি স্যার, 4 ধরনের ব্যক্তি সেখানে আপনার করতে পারবে আর কি, মামলার সাথে আচ্ছা, সংশ্লিষ্ট ব্যক্তিগণ। এবং 26, 26, 26-এ বলা হয়েছে স্যার, 26-এ বলা হয়েছে শিশুকে নিরাপদে হেফাজতে রাখা, অর্থাৎ গুড। স্যার সরকার কর্তৃক কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে যেখানে শিশুটি নিরাপদ থাকবে, এবং সেক্ষেত্রে স্যার লক্ষ্য রাখতে হবে যে প্রাপ্তবয়স্ক আহ লোকের সাথে যেন শিশুটি অবস্থান না করে, এদিকে ভেরি খেয়াল গুড, রাখতে হবে। থ্যাংক ইউ। এখন একটা, এটা হলো, এটা আপনাদের জানা দরকার নাই, 27, খালি আপনি পড়ে যান। 27, 27টা হচ্ছে এই যে ভাষা। এখন শিশুর ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু মনোযোগ দেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলে এটা একটা কোর্স হয় বিটেল সাপোর্টে যারা থাকে, এই দুভাষী অন্যান্য বিশেষ সহায়তা আমরা প্রদান করি। এই 27-এ বলছে লাইট লাইট যে ভাষাগত কথা কিছু বললাম। আছে, প্রতিবিন্দু, কেরা কথা বলে তো, প্রতিবন্ধী থাকে কিছু কিছু, এখানে যে আর কই, যাবা ভাষার যাবা অনেক সময় কেমনে? দেখা গেছে ভাষাকে ব্যাখ্যা করার জন্য, বোধগম্য ভাষা ব্যাখ্যা করার জন্য প্রতিবন্ধী, দুভাষী প্রয়োজন। প্রতিবন্ধী করে স্যার, মানে একজন দোভাষী নিয়োগ করে যে যারা
বোবার ভাষা বুঝতে পারে। এটা হ্যাঁ হলো হ্যাঁ 27 ধারায় স্যার। হ্যাঁ, 7,000 এক কথায় এটা মনে রাখবেন, দুভাষা। এটা হলো যে বোবা টোবা সাক্ষী, সাক্ষ্য হিসেবে যে বোঝানোর জন্য হাসা ইশারাকে, তুমি এটা করছো কিনা এটা এভাবে সেও তখন বুঝে। সে বলে তুমি ওখানে কইছিলে, তখন আপনার বুঝে। তখন এরকম যদি কোনো বোবা প্রতিবন্ধী যদি শিশু থাকে, তখন এই যে দুভাষী নিয়োগ করবে। এটা হলো কি, আদালত বিনা খরচে একজন ব্যাখ্যাকারী হিসেবে আদেশ দিবি, আদালতের নির্দেশ। এগুলো যে ইয়েতে থাকে, লিগেল এইডে, তারপর হচ্ছে যে ভিকটিম সাপোর্ট সেন্টার, এবং হচ্ছে প্রবেশন কর্মকর্তা যেখানে সমস্যা, এগুলো থাকে দুভাষী। এগুলো সরকার ট্রেনিং দেয় বিভিন্ন সময়। এগুলো সরকারের ডাকে স্যার ভার্সিটিতে একটা ট্রেনিং এমসিকিউ দেয়। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার ওই যে একটা এমসিকিউ ছিল, ওই যে 26-এ লাস্টে যেটা বললেন, হুম প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরিত শিশুর অবস্থান হুম কেমন হবে হ্যাঁ অন্য শিশুদের সঙ্গে পৃথক? অন্য হ্যাঁ, শিশুদের সঙ্গে পৃথক তার মানে আহ, বয়স্ক শিশু, আরো শিশু। অধিক বয়স্ক, স্যার অধিক বয়স্ক শিশু আছে না, তার চেয়ে দেখে, তার চেয়ে 1 বছরের যে সিনিয়র, তার সাথেও রাখা যাবে না। অধিক বয়স্ক ও আছে না, এটা কি শিশু বয়স্ক, বুঝছি বুঝছি। শিশু আবার বয়স্ক। অধিক বয়স্ক মানে হচ্ছে শিশু 18 বছরই কিন্তু পাক না, শিশু কিন্তু পাক না স্যার, পাকনা দেখা দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, প্রাপ্তবয়স্কের মধ্যে। আচ্ছা, শিশু আদালতে এটা ঠিক দেখেন, আছে তাহলে আমরা 27 দেখলাম কি, 27 হচ্ছে প্রতিবন্ধী দের বেঁধে কি বা দুভাষী নিয়োগ করা যাবে। 27 এটা হলো বিশেষ একটা সহায়তা। আর এটার ভাষা সরল, এটার এমসিকিউ দরকার নাই, বিনা খরচে আদালতে যাবে। এখন দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, এটা লিটনের প্রশ্ন। 28, 28 হচ্ছে শিশু আদালতের কার্য গোপনীয়তা, রিটেনের প্রশ্ন। মনোযোগ দেন, একটু একটু ভালো করে দেখবেন। মোটামুটি এই বন্ধু সঙ্গে মনে হয় গোপনে 4টা না 5টা হয়ে গেছে। শিশু আদালতের কার্যক্রমে গোপনীয়তা, আগে এটা দেখেন। শিশু আদালতে কার্যক্রমে গোপনীয়তা, এটা কে বলতে পারবেন, এর মানেটা কি? একজন বলেন, এই হেডলাইনটা মানে কি? শিশু এই আদালতের কার্যক্রমটা কার্যক্রমে পরিচালনা অনেক সময় বলতে হেডলাইন স্যার। হেডলাইন দেখে আমাদের ভিতর পড়ার প্রয়োজন নাই। অনেক সময় পত্রিকা দেখেন না, এমন একটা হেডলাইন দেয়, ভিতরে পড়তে লাগে না। হেডলাইন দেখে সবাই ভাইরাল হয়, যে এটা কি, সবাই হেডলাইনটাই পড়ে। ওই ওই হেডলাইনের যে টাইটেলটা সবাই পড়ে, যে আজকে এই টাইটেলটা ভাইরাল হয়েছে। যে শিশু আদালতে কার্যক্রম, স্যার এখানে শিশু আদালতে যে কার্যক্রম গোপনীয়তা। এই যে শিশু আদালতে যত কার্যক্রম হলো, এখন বিচার হলো, যত কিছু হলো, কে কে উপস্থিত থাকলো, কারা কারা পারবে না, ট্রায়ালিং চলতেছে, তথ্য হচ্ছে, এদিক ওদিক হচ্ছে। তো শিশু আদালতের আমরা জানি, যখন মামলা বিচার চলাকালে কোনো একটা তথ্য ফাঁস হয়ে গেল, মনে করেন ওই যে মানহানি পড়ছেন না, আদালতের গোপনীয় নথি রিপোর্ট প্রকাশ করা, গোপনীয় তথ্য কি করে দিল, এক্সপোজ করে দিল। এই যে মানহানিতে বলা রয়েছে, মানহানির যে ব্যতিক্রম গুলো পড়ছেন না, তে হুম আদালত, হুম হুম। আদালত কিন্তু আদালত যদি অনুমতি দেয় যে এটা প্রকাশ করা যাবে, এটা কি মানহানি হবে? না স্যার, আচ্ছা, সেক্ষেত্রে হবে না। হ্যাঁ স্যার। তাহলে সেই ক্ষেত্রে হবে না যদি মানহানি, তাহলে আদালতের অনুমতি। ও, তুমি ক্লাস করতেছো? হ্যাঁ, ক্লাস আছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে, রেস্ট করো। তাহলে হচ্ছে আমরা আদালতে এখানে হেডলাইনটার কার্য গোপনীয়তাটা কি, তাহলে কি হবে দেখেন, মনোযোগ দেন। কোন জি শিশুর স্যার। ছবি, মনোযোগ দেন, নিচে আসেন, আমি নিচে থেকে শুরু করতেছি। কোন শিশুর ছবি, কোন পিকচার, তার তার বর্ণনা, তার দেহের বর্ণনা, বর্ণনা তার তার টোটাল বিস্তারিত বর্ণনা, সংবাদ, রিপোর্ট বা প্রকাশ করা শিশুর স্বার্থের জন্য ক্ষতিকর হইবে না মর্মে। শিশুর ছবি, বর্ণনা, সংবাদ, রিপোর্ট প্রকাশ করা শিশুর স্বার্থের জন্য ক্ষতিকর হইবে না মর্মে শিশু আদালতের নিকট যদি প্রতীয়মান হইলে, উক্ত আদালত সংশ্লিষ্ট শিশুর ছবি, বর্ণনা, সংবাদ, রিপোর্ট প্রকাশের অনুমতি প্রদান করতে পারবে। এখন কে প্রকাশ করবে? এখন শিশুটার তো, শিশুর যে ছবি, বর্ণনা, মানে দেখা গেছে একটা শিশুকে ছবিটা দিলে কোনো আদালত বা সারা পৃথিবী, বাংলাদেশে বাইরে না। আর কিছু কিছু ক্ষেত্রে যে শিশু ক্ষেত্রে নারী শিশু নির্যাতন বলা রয়েছে, ওখানে 14 কিন্তু প্রকাশ প্রকাশ এমন ভাবে প্রকাশ করা যাবে যেটা হচ্ছে দৃষ্টিকটু না হয়, বা নিষেধাজ্ঞা আছে। এটা আবার সাংবাদিকের জরিমানা আছে। তো এখানে কি বললো, যে শিশুর ছবি, বর্ণনা, সংবাদ, রিপোর্ট সবকিছু শিশুর স্বার্থের ক্ষতি হবে না। আদালতের নিকট যদি প্রতীয়মান যে স্বার্থের কোনো ক্ষতি হবে না, তাহলে কি করে আদালতের অনুমতি প্রকাশে, রিপোর্ট প্রকাশের অনুমতি প্রদান করতে হবে। দেখছেন, যে প্রশ্ন আসতে পারে যে কখন এই শিশুর এই স্বার্থের ক্ষতি হবে না মর্মে যদি আদালতে এই সংবাদের রিপোর্ট প্রকাশ করা যাবে, কোন ক্ষেত্রে? একমাত্র হচ্ছে শিশুর স্বার্থের ক্ষতিকর হবে না। এবং এটা কার কাছে প্রতিবেদন হবে? আদালতের নিকট যদি প্রতিবেদন হয়, তাহলে আমরা কি হবে, মনোযোগ দেন। এখন আসেন 28, যেটা হচ্ছে 28 পড়তেছি। শিশু আদালতে বিচারাধীন, শিশু আদালতে বিচারাধীন, মনোযোগ, বিচারাধীন, বিচারাধীন হচ্ছে শিশু আদালতে উপস্থিত হয়েছে কিনা হয়েছে এটা কিন্তু বলে নাই। শিশু আদালতে বিচারাধীন, মামলাটা চলমান, কোন মামলায় জড়িত বা সাক্ষ্য প্রদানকারী কোন শিশুর ছবি, দেখছেন, একটা আইনের সংঘাতে জড়িত শিশু আর একটা আইনের সংস্পর্শে, দুইটাই কিন্তু আসছে এখানে। এবার দুইটাই কানেক্টেড।
এখন ওই শিশুর ছবি কোনো বর্ণনা কিংবা রিপোর্ট প্রিন্ট ইলেকট্রনিক মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা যাবে না, যদি সংশ্লিষ্ট শনাক্তকরণ প্রত্যক্ষ প্রকাশ সাহায্য করে। এক কথায় একে বলছে আপনি প্রকাশ করতে পারবেন না, বুঝতে পারছেন? তবে এখানে বলছে যদি শিশু এমন একটা ছবি প্রকাশ করছেন যেটা শিশুর পলাতক, একটা ছবিটা দিচ্ছেন আদালতে, ছাড়ছেন, যেটা হচ্ছে শনাক্তকরণের জন্য সাহায্য করতেছে, এটা আলাদা বিষয়। তবে কখনোই একে বলছে আপনি প্রকাশ করতে পারবেন না, পারবেন না, পারবেন না, যেটা হচ্ছে নারী শিশু নির্যাতন যেমন 14 বলা রয়েছে আপনি প্রকাশ করা যাবে না, এখানে বলছে 28-এর একে বলছে প্রকাশ করা যাবে না। তবে প্রকাশ করতে পারবেন কোন ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। একটা আদালতের নিকট যদি প্রতীয়মান হয় কি প্রতিদিনের শিশু স্বার্থের ক্ষতি হবে না, এই একটা ক্ষেত্রে মনে রাখবেন যে শিশু স্বার্থের ক্ষতিকর হবে না যদি মনে হয়, আদালত যদি মনে করেন, তাহলে আপনি প্রকাশ করেন কোনো সময়। কিন্তু 28-এ বলছে যে শিশু আদালতের কার্যক্রমের যত গোপনীয়তা আছে অবশ্যই গোপনীয় থাকবে, কিন্তু সংবাদে কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যাবে একটা শর্ত, সেটা হচ্ছে শিশুর স্বার্থের ক্ষতি হবে না। এখন 28 কে কে বুঝেন না বা কে বুঝছেন বলেন, একজন করে সুন্দর করে বলেন। জিল্লু বলেন কি বুঝলেন তাহলে 28? আঠাশে বলতেছে স্যার ওই শিশুর বিচার চলাকালীন সময়ে, ঠিক আছে, শিশুর বিচার চলাকালীন সময়ে শিশুর ওই যে ছবি, তারপরে হচ্ছে শিশুর দেহের বর্ণনা, এইসব জিনিস প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যাবে তখনই যখন আদালতের কাছে প্রতীয়মান হবে যে শিশুর স্বার্থের কোনো ক্ষতি হবে না, সেই ক্ষেত্রে আদালত অনুমতি দিলে সেটা প্রকাশ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রফিক বলেন তো, আমি একটা প্রশ্ন করি, শিশু স্যার আদালতে বিচারে শিশু ছবি বর্ণনা রিপোর্ট প্রকাশ করা যাবে কি? প্রশ্ন করছি প্রশ্নটা আপনাকে। বুঝি নাই স্যার, আবার। প্রশ্নটা জি হচ্ছে স্যার, শিশু আবার একটু স্যার। আদালতে, শিশু আদালতে বিচারাধীন শিশুর ছবি বর্ণনা বা রিপোর্ট প্রকাশ করা যাবে কি, প্রশ্ন করছি। প্রথমত যাবে না, আদালতের অনুমতি ব্যতীত প্রকাশ করা যাবে না। এটাই কথা, প্রকাশ করা যাবে না যদি না শিশুকে শনাক্তকরণে সাহায্য করে, যাবে না, এটাই হলো কথা, অন্য কিছু না। আচ্ছা, জি স্যার। শিশুর ছবি বর্ণনা বা রিপোর্ট কখন প্রকাশ অনুমতি পেতে পারে, কখন? যদি আদালতের কাছে প্রমাণিত হয় যে তার শিশুর কোনো স্বার্থের যদি ক্ষতি আদালত হবে না মনে সেই করেন ক্ষেত্রে। প্রকাশ শিশু স্বার্থের ক্ষতি হবে না। এই আইনের দুইটা প্রশ্ন পরীক্ষা আসে ইন্সপেক্টরশিপে, যে কখন প্রকাশ করা যাবে আর কখন প্রকাশ করা যাবে না। তাহলে 28 দ্বারা কি বললেন, শীর্ষ আদালতের কার্যক্রম গোপনীয়তা। এখন রফিক বলেন 23 থেকে 28 পর্যন্ত বলেন, স্যার বলেন। দেশে ওই যে স্যার যেটা বললো, শিশু আদালতে কে কে উপস্থিত থাকতে পারবে। হুম। 24-এ হলো স্যার শুধুমাত্র আহ আহ, শিশুর অভিভাবক বা পিতামাতার উপস্থিত থাকতে পারবে। আচ্ছা, আর 25-এ হলো স্যার, 25 হলো শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তিকে আদালত থেকে প্রত্যাহারের আদেশ দিতে পারেন। আচ্ছা, গুড। 26? এটা হলো 25 স্যার। আর 26 হলো শিশুর নিরাপদ হেফাজতে রাখা। গুড, ভেরি গুড। শিশু 27? যদি প্রাপ্তবয়স্ক। 27? আর 28টা হলো স্যার ওই যে আহ, 27, 27, 27 দুবাসী। হচ্ছে 27 ও দুবাসী। 28 হচ্ছে জি স্যার, আদালতের জি স্যার। আদালতের কার্যক্রমের গোপনীয়তা। আদালতের কার্যক্রমের গোপনীয়তা, যেটা এই মাত্র আলোচনা করলেন স্যার, এটা। গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এবার আসেন আমরা আজকে 30 পর্যন্ত পড়বো আর কি। এখন দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না রিটার্ন না এমসিকিউ, এটা একটু জাস্ট একটু জানার জন্য আমাদের দরকার, এটা আমাদের জানার জন্য আমাদের দরকার, মনোযোগ দেন। এখন সবাই দেখা যাচ্ছে? স্যার, জি স্যার। দেখা গেলে একটু দেখেন এখানে কি বলছে। 30-এ বলছে, 29টা আমার শেষ করে, 29টা মনে হয় ইম্পর্টেন্ট দেয়নি, 29টা একটা জামিনের কথা ছিল, 29টা তাই তো কই, এটা স্যারে কই গেলাম কা? আচ্ছা, তাই তো বলি। আচ্ছা, একটু সময় নিচ্ছে আপনাদের, 30 সেকেন্ড। দেখেন, 29 হচ্ছে শিশু আদালত কর্তৃক আইনের সহিত সংগত জড়িত শিশুর জামিনে মুক্তি। 29 মনোযোগ, হেডলাইনটা দেখ। আমি আবার রিপিট করছি, শিশু আদালত কর্তৃক আইনের সহিত সংগত জড়িত শিশুর জামিনের মুক্তি। এখানে কিন্তু আইনের সহিত, এখানে কিন্তু আইনের সাথে সংস্পর্শে শিশুর কথা বলা নাই, তার মানে সে অভিযুক্ত, সে দোষী সাব্যস্ত। এখন যেহেতু আপাতত দোষী সাব্যস্ত, সেই ক্ষেত্রে সে জামিনে মুক্তি পাবে।
এখন আমাকে বলেন এই হেডলাইনটা কি বুঝলেন, একজন বলেন। মানে এটাতে বোঝাচ্ছে বলছি স্যার তো। যে ওই অপরাধের সাথে জড়িত শিশু জামিনে মুক্তি পাবে। এক কথায় আদালতে এই হেডলাইনটার মানে হচ্ছে অপরাধী জামিনযোগ্য হোক অজামিনযোগ্য হোক না কেন, অবশ্যই জামানত সহ জামানত ছাড়াই জামিন পাবে। এক কথা, জামিন কারে দেবে, জামানত কারে দেবে, কাকে দিবে? ওই যে আপনার আইনগত অভিভাবক, পিতামাতা, তাদের বৈধ অভিভাবক, অথবা অথবা কর্তৃপক্ষ, অথবা শিশুর কর্তৃপক্ষ, মানে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, রাইট, সবাই। এদের শিশুকে জামিন প্রদান করা যাবে। এবং জামিন যদি মঞ্জুর না হয় কোনো কারণে, তাহলে তা কারণ জানাবে। আর কোথায় পালন করাবে? প্রত্যয়িত প্রতিষ্ঠানে আদালতে। এই ধারাটা খুবই মজার, একটু মনোযোগ দেন, সবাই কথা বলেন না, খালি খালি দুষ্টামি করেন ছোট বাচ্চার মতো। সবাই আননোট করে। আমি আবার বলতেছি, হেডলাইন দেখে আমি বলতেছি, আমাকে কি দেখা যায়? আমাকে দেখা, আচ্ছা। হেডলাইনটা দেখে আমি কিন্তু আপনাদের সেকশন ঢুকে দিচ্ছি। শিশু আদালত কর্তৃক আইনের সহিত জড়িত শিশু জামিনে মুক্তি, 29 ধারা জামিনে মুক্তি পাবে। প্রথম হচ্ছে মুক্তি, কেমনে মুক্তি পাবে? সে অপরাধের জামিনযোগ্য হোক আর অজামিনযোগ্য হোক, অবশ্যই জামানত সহ জামানত ছাড়া জামিন পাবে। প্রথম কথা জামিন পাবে। এই অন্য আইনে যাই থাকুক না কেন, যেমন আমরা কার্যবিধি 496, 97 বলা রয়েছে, মাদকের 47 বলা রয়েছে, অনেক আইনে জামিনের কথা বিধান রয়েছে। বাট আইনে কোনো একটা মামলায় যখন সে অ্যারেস্ট হয়, ধৃত হয়, আদালতে প্রেরণ করা হয়, এটা তার একটা অধিকার, এটা একটা আইনগত অধিকার। জামিন উকিল মারফতে সে জামিন পাবে। এটা এখানে সে এটাই হলো সুপ্রিম তার, এটা এটা সে অ্যারেস্ট হোক, কোর্টে গেলে সে জামিন পাবে, এক কথায়। And কথা হচ্ছে, এটা তাদের একটা আদালতের একটা প্রসেসিং, একটা প্রসিডিউর। এখন জামিন কিন্তু পেলো, কিন্তু জামিন যে দিবে কাদের আন্ডারে দিবে? জামিন তো উকিল মারফতে সে জামিন দিবে। এখন মুসলেকা বা জামানত সহ কাদের কাদের কাদেরকে জামানত দিতে হবে? ওই যে যারা যারা যে কথা বললাম, আইনগত যে বিষয়গুলো, যে শিশুর নিজের মুসলেকা কি করবে, শিশুর পিতামাতা, তাদের অভিভাবক, উভয়ের অবর্তমানে তত্ত্বাবধায়ক অভিভাবক, যে বিষয়গুলো এটা বললাম, জামানত অথবা জামানত ছাড়া শিশুকে জামিন দিবে। কিন্তু কথা আছে, যদি কোনো কোনো জামিন না দেয় আদালত, জামিন মঞ্জুর না করে, তার জামিন দিচ্ছে না মানে কি, কোনো ঝামেলা আছে, কোনো পর্যাপ্ত সাফিসিয়েন্ট গ্রাউন্ড আছে, সে জামিন দিলে সে যা আবার মার্ডার করবে, অথবা সে আরো গুরুতর প্রকৃতির সে অপরাধের সাথে জড়িয়ে যাবে। এই কিছু কিছু কারণে সে এটা যে জামিন দিল না, এটা অবশ্যই কি করবে, কারণ লিপিত করবে, নামঞ্জুরের কারণ লিপিত করবে। এবং তাকে কোথায় প্রেরণ করবে? সংশ্লিষ্ট শিশুকে প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণের আদেশ দিবে। কয়টা কথা বলছি? 2-3টা কথা বলছি। এখন কে বলতে পারবেন এখানে যা, এখানে নেওয়ার পর আর কিছু নাই? এখানে যা বলছি, এখানে একটা শর্ট করে দিছি, পড়ে দেখবেন তাই আছে। এখন কে বলতে পারবেন? জিল্লু বলেন। জিল্লু বলেন। আজকে 30 পর্যন্ত, এরপর আবার লিঙ্ক দিব, আপনারা সবাই স্টাডি করুন। বলেন, জিল্লু বলেন। জিল্লু আসেন, শোনা যাচ্ছে না, আনমিউট করুন, মিউট হয়ে আছেন তো। স্যার, বলেন। এখানে ওই যে শিশুর জামিনের মুক্তি দেওয়ার কথার বিষয়ে বলা আছে স্যার। যদি গুড, এটা জামিনযোগ্য অপরাধ হয় বা জামিন অযোগ্য অপরাধ অপরাধ হয়, সেই ক্ষেত্রেও ওই শিশুকে মুক্তি দিতে হবে। গুড। অপরাধ অভিযুক্ত শিশুকে মুক্তি মুক্তি কিসে দিতে দেবে? হবে। জামিনে মুক্তি। তো মুক্তি কোনটা? মুক্তি তো জামিনে রিলিজ মুক্তি করা, দিবে, জি স্যার। জামিনে বেল বেল দিবে, বেল দিলে জামিনে তো মুক্তি দিবে, হ্যাঁ। জি স্যার। এই ক্ষেত্রে স্যার ওই যে মুসলেকার ইয়াতে স্যার ওই শিশুর পিতা মাতা, তারপরে তো শিশুর তত্ত্বাবধানকারী অভিভাবক বা বৈধ অভিভাবক বা হলো বর্ধিত পরিবারের কাছে স্যার এটা ওই তত্ত্বাবধানে স্যার ওটা জামিনে মুক্তি প্রদান করবে, জামানত আর তো ই জামিন না করবে। দেয়, জামিন মঞ্জুর না হয়? আর জামিন না দিলে স্যার, জামিন না দিলে সেই ক্ষেত্রে স্যার ওই যে আমাদের যে সরকার কর্তৃক প্রত্যায়িত যে প্রতিষ্ঠান স্যার, ওই প্রতিষ্ঠান নিরাপদ হেফাজতে প্রেরণ করতে হবে স্যার আচ্ছা, শিশুকে। করলো। এখন জামিন যে দিল না, মঞ্জুর হলো না, জামানতের যে না মঞ্জুরের কারণটা লিপিত করতে হবে, যে কেন দিল না, পিতামাতারা জানাইতে হবে না? জানাইতে হবে না? আপনি যেমন দিলেন তখন জি তো স্যার। প্রত্যেকটা পুলিশ জানাইতে হবে তো এই কারণে দিল না। অনেক সময় যে অ্যারেস্ট করে দেয়, রিমান্ড দেয়, রিমান্ড নামঞ্জুর, জামিন নামঞ্জুর, পরবর্তী ডেট দেয়, হেরিট দেয় না, কোথায় আমরা দেখি না প্র্যাকটিক্যালি? এই ধারাটা কে বোঝেন নাই? জি স্যার, জি স্যার। এই ধারাটা শাহরুল, তারপর নাজমুল। নাজমুল বুঝছেন তো বিষয়টা, নাজমুল? বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এমসিকিউ আসুন। শিশু আদালতে কখন সে জামিন মুক্তি দিতে পারবে? শিশু আদালতে কখন সে জামিন মুক্তি দেবে? অপরাধীর জামিনযোগ্য হোক না হোক, জামানত সহ জামিন মুক্তি দিবে। আর শিশুর জামিনে মুক্তির জন্য কারা দায়িত্ব হতে পারে? কারা? এই যে বলছে, শিশুর জামিনে মুক্তির জন্য কারা দায়িত্ব হতে পারে? শিশুর মাতা পিতা, অভিভাবক, প্রবেশন কর্মকর্তা, উপযুক্ত প্রতিষ্ঠান হতে পারে। আর শিশুর জামিনে নামঞ্জুর হলে কি করতে হবে? কি করে নামঞ্জুর কারণ লিপিত করবে এবং শিশুকে প্রত্যায়িত প্রতিষ্ঠান প্রেরণের আদেশ দিবে।
শিশুর জামিনের প্রদানে আদালত কোন বিকল্প ব্যবহার করতে পারে? বিকল্প পন্থায় এটা বলা হয়েছে। শিশুর জামিন প্রদানের সময় কি আদালত বিবেচনা অনুকূলে ব্যক্তিকে সংস্থার তত্ত্বাবধানে আদেশ দিতে পারে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই দিবে। আচ্ছা, তাহলে আমরা 29 দেখলাম কি? 29-এ কি দেখলাম? জামিনের কথা বলা হয়েছে, জামিনে মুক্তি প্রদান। 29 হচ্ছে, এটা মনে রাখো, 29 জামিন। 28 হচ্ছে কি বললাম? 28। 28 হচ্ছে ওই শিশুর হলো গোপনীয়তা স্যার। হ্যাঁ, গুড। শিশু এটা রিটার্নে বসানো। আর এটা হচ্ছে আপনার এই এটা আমরা নর্মালি জানি মুক্তি জামিনে পাবে। এটা জামিনের ক্ষেত্রে হয়ে যাবে। এখন দেখেন বের শেষ আজকের সেকশন, এবং আমরা পরবর্তী আপনার গ্রুপে আলোচনা করবো। শিশু আদালত কর্তৃক আদেশ, শিশু আদালত কর্তৃক শিশুর জন্য কি কি বিবেচ্য বিষয় দেখবে, এর মনোযোগ। এটা কিন্তু কার উপরে পড়তেছে কি, আমি আসতেছি আসতে আগে বুঝেন, হেডলাইনটা বুঝেন। শিশু আদালত কর্তৃক বলছে, শিশু আদালত করে আদালত কর্তৃক বলছে, এখানে অন্য কোনো কিছু না। আদালত কর্তৃক কি হবে? আদালতের কিছু আদেশ প্রদান করবে, এবং এই আদেশ প্রদান করতে যে শিশুর কি কি বিবেচনা বিবেচ্য করবে, কি কি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদালত আনবে। যে আদালত কিছু কিছু আদেশ দিবে, আদেশ প্রদানের ক্ষেত্রে শিশুর নিম্ন বিষয়গুলো বিবেচনা আনবে। কি কি আনবে? যেমন যখন আমরা সামাজিক অনুসন্ধান করবে, সামাজিক অনুসন্ধান রিপোর্ট দিবে, কোনো প্রতিবেদন দিবে, কি কি বিষয় থাকবে তার? ওই যে প্রবেশন কর্মকর্তা কি করবে? শিশুর বয়স ও লিঙ্গটা কেমন, বয়স কেমন, লিঙ্গ কি, সে নারী না মহিলা না পুরুষ, থার্ড জেন্ডার কিনা, শিশুর শারীরিক মানসিক তার অবস্থা কেমন, শিশুর যোগ্যতা কি, লেখাপড়া কত করছে, তার কোন শ্রেণীতে অধ্যয়নরত, শিশুর সামাজিক ও সাংস্কৃতিক নৃতাত্ত্বিক তার অবস্থাটা কেমন, শিশু পরিবারের আর্থিক অবস্থা কেমন, শিশুর যে তার ফ্যামিলির সাথে আর্থিক অবস্থা কেমন, শিশুর তার পরিবারের জীবনযাপন পদ্ধতি কি, তার যে লাইফ, সে যে মেনটেন পরিচালনা করতে তার পদ্ধতিটা কেমন হবে। অপরাধ সংগঠনের কারণ, দলবদ্ধতার তথ্য, যে এটা একটা, যে আমরা বলি এটাকে বলা হয়, ভাষাটা ভুলে গেলাম, এটা হচ্ছে খুব একটা চমৎকার, এটা হচ্ছে একটা লিঙ্ক চার্ট বলা হয়, লিঙ্ক চার্ট বা একটা চার্টের মতো করা, যে একটা শিশুরা কিভাবে কি প্রকৃতির গুলা, এটা একটা পয়েন্ট দিয়ে দিছে। এটা যদি আমি পয়েন্ট আকারে নেই, পাশে পাশে আমার পয়েন্ট লিখি, এটার বর্ণনা দিই, তাই হয়ে যায়। অপরাধ সংগঠনের কারণ কেমন, দলবদ্ধ, তারা কিভাবে দলবদ্ধতা হিসেবে সার্বিক পরিস্থিতি পটভূমি, শিশুর অভিমত কি, সে যে অপরাধটা করলো যে বা কিভাবে করে তার অভিমত কি, সে কি স্টেটমেন্টটা দিলেন, এবং সামাজিক অনুসন্ধান প্রতিবেদনে কি রিপোর্ট চলে আসলো, একজন প্রশাসন কর্মকর্তা সামাজিক প্রতিবেদন অনুসন্ধানে কি কি বিষয়গুলো নিয়ে আসছে, এবং শিশুর সর্বোত্তম স্বার্থে এই সবগুলো যাই থাক তিনি যারা বলছে শিশুর সর্বোত্তম স্বার্থে এই স্বার্থ সংরক্ষণের জন্য আনুষঙ্গিক সকল বিষয় বিবেচনা করা আবশ্যক প্রয়োজন। যে যাই কিছু হোক না, শিশুর সর্বোত্তম স্বার্থে এগুলো তথ্যগুলো বিবেচ্য আনতে হবে। এগুলো না আনলে হবে না, যে শিশুর সাথে যে প্রতিবেদন তৈরি করবেন, সামাজিক অনুসন্ধান তৈরি করবেন, এই বিষয়গুলো আদালত কর্তৃক নির্দেশনা আছে, এই বিবেচ্য শিশুর ক্ষেত্রে আনবেন। এক কথা 30-30 হচ্ছে শিশুর আদালত কর্তৃক কিছু কিছু শিশুর বিবেচ্য বিষয় বিবেচনা করবে। এই হলো 30 দ্বারা আমরা একটু এমসিকিউ দেখে আসি। শিশু আদালত আদেশ প্রদানের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করবে? অবশ্যই শিশুর বয়স, লিঙ্গ, এটা, অপরাধের গুরুত্ব, পুলিশ রিপোর্ট, মামলা প্রকার, এগুলো আনবে না। শিশুর কোন কোন ব্যবস্থা বিবেচনা করবে? শারীরিক ও মানসিক তার কেমন ছিল। শিশুর শিক্ষার যোগ্যতা, অধ্যয়নরত শ্রেণী আদালতে কোন বিষয় বিবেচনা করবে? শিক্ষার যোগ্যতা। শিশুর সামাজিক সংস্কৃতি নৃতাত্ত্বিক অবস্থা বিবেচনা করবে কার জন্য? কার জন্য? ওই আদেশ প্রদানের জন্য, এগুলো খেয়াল করবে, আদেশ প্রদানের জন্য। শিশুর পরিবারে কোন বিষয় বিবেচনা করা হবে? তার আর্থিক অবস্থা কেমন, শুধু লিঙ্গ, বয়স, স্কুলে উপস্থিতি না। শিশু ও তার পরিবারে কোন বিষয় বিবেচনা করবে? তার জীবন পদ্ধতি কেমন, তার পরিবারের সাথে তার লাইফ লুকটা কেমন করছে, তার বাবা মা কেমন, এ কেমন, এগুলো তার জীবন পদ্ধতিটা কেমন চলছে, সে স্বাভাবিক না অস্বাভাবিক, সে বাসায় থাকতো নাকি সারাদিন প্রতিদিন আড্ডা দিত। অপরাধ সংগঠনের কারণ নির্ণয় করার জন্য কি বিবেচনা করতে হবে? অবশ্যই দলবদ্ধতার, সে যে কোন দলের সাথে কোন কাদের সাথে মিশতো, তথ্য সার্বিক পরিস্থিতি দিতে হবে। শিশুর কোন কোন বিষয়ে আদালত বিবেচনা করবে? শিশুর অবশ্যই অভিমতটা বিবেচনা করবে। শিশুর যে অভিমতটা কি, শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদন আর কি বিবেচনা করবে, সেটা হচ্ছে আদেশ প্রদান। সবসময় মনে রাখবেন এটা, এই যে অভিমতটা, এটাকে শিশুকে তার একটা স্টেটমেন্ট নেয়, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এটা শিশুর সংশোধন ও সর্বোত্তম স্বার্থে কি বিবেচনা করা আবশ্যক? আনুষঙ্গিক সকল বিষয়, এটা খেয়াল রাখবে। এই ছিল মোটামুটি আমরা 30 ধারা। এই যে আমরা একটু আগে পড়লাম সামাজিক অনুসন্ধান, এখন আমরা কালকে দেখবো যে সামাজিক অনুসন্ধানটা কি এবং কিভাবে প্রতিবেদিত হয় এই ভোটের মাধ্যমে, এটাই 31, এটা পরে দেখবো। আজকে আমরা মোটামুটি যেটা 23 থেকে 30 পর্যন্ত আমরা পড়াইলাম, মোটামুটি 7টা সেকশন পড়াইছি। মোটামুটি 7টা সেকশন আমরা দেখলাম এখানে। এখন আমরা এই পরবর্তী সেকশনটা দেবো। সবাই মোটামুটি যা গ্রুপে থাকবেন, যারা ক্লাস সময় আছে, একটু আপনারা একটু আলোচনা করবেন নিজেরা নিজে যা বুঝবেন। আমি এখানে, তাহলে আমরা আজকে কি কি দেখলাম? আমরা আজকে 23 থেকে যদি আমরা আনি মোটামুটি, যে 23 থেকে দেখলাম শিশু আদালতের অধিবেশনে অনুভূত ব্যক্তিরা থাকবে, আর সে অভিযুক্ত শিশুর পিতামাতার তারাও উপস্থিত থাকবে। আর 25 শিশু ব্যতীত সকল ব্যক্তিকে আদালত যদি মনে করে শিশু ব্যতীত কারা কারা আদালত থেকে প্রত্যাহার করে, 4 জন ব্যতীত আর সবাইকে কি প্রত্যাহার করার নির্দেশ দিতে পারে। আচ্ছা,
তারপর হচ্ছে 25 যেটা বললাম, 26 শিশুকে নিরাপদে হেফাজত, 26 হচ্ছে শিশুকে নিরাপদে হেফাজত রাখবে। 27 হচ্ছে দুভাষী নিয়োগ করবে, কারো প্রতিবন্ধী শিশু বা অন্যান্য শিশুর ক্ষেত্রে ভাষা বোঝার জন্য। আর 28 হচ্ছে কি, 28 হচ্ছে শিশু আদালতের কার্য গোপনীয়তা, আমরা গোপনীয় দেখলাম। আর 29 হচ্ছে শিশু জামিন পাবে। 30 হচ্ছে কি, শিশু আদালত করতে যে শিশুর যে বিবেচ্য বিষয়গুলো, তার লিঙ্গ, বয়স, তার পারিপার্শ্বিক অবস্থা, তার শিশুর অভিমত, এই বিষয়গুলো বিবেচনা করবে। এই ছিল আজকের আলোচনা। আপনারা কে কে এখন পুরো গ্রুপ স্টাডি করতে চাচ্ছেন বলেন।